নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন্ত মুখার্জি। আমি ক্লাস 11-12 কেমিস্ট্রি পড়াই। শুধু 11-12 না, যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য কেমিস্ট্রি পড়াই। আজকের আলোচ্য বিষয় হলো জারণ বিজারণের ক্লাস 11 এর একটা টপিক। সেখান থেকে আমরা করব যে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা সমতা বিধান করব। এটা হলো ক্লাস 11 এর একটা মেইন টপিক। ক্লাস 11 এর বাচ্চাদের এই একটা পদ্ধতি আছে যেখানে সমতা বিধান করতে তাদের খুব প্রবলেম হয়, সেটা হলো তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতি। এই পদ্ধতিটা কি জিনিস, কিভাবে সমতা বিধান করব, আজকে এই আলোচ্য ভিডিওর মাধ্যমে আমরা এটা করব। তাহলে প্রথমে আমরা জেনে নিই জারণ কাকে বলে এবং বিজারণ কাকে বলে। তাহলে চলে এসো দেখা যাক জারণ কাকে বলে। দেখো, জারণ জারণ এই জারণ শব্দের অর্থ হলো ইলেকট্রন বর্জন। জারণ শব্দের অর্থ হলো ইলেকট্রন বর্জন। তাহলে যে কোনো কম্পাউন্ড, ধরলাম এ হলো একটা এলিমেন্ট বা কম্পাউন্ড, যা কিছু ধরি, এ যদি ইলেকট্রন বর্জন করে কেমন হবে? এ প্লাস প্লাস একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন সে বর্জন করে সে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। আর বিজারণ, বিজারণ কথার অর্থ হলো ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ অর্থাৎ এ প্লাস 1 ইলেকট্রন হয়ে গেল এ মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা জানতে পারলাম যে জারণ কথার অর্থ হলো ইলেকট্রন বর্জন এবং বিজারণ কথার অর্থ হলো ইলেকট্রন গ্রহণ। ছোটবেলায় জেনেছিলাম জারণ কথার অর্থ যারা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাদেরকে আমরা জারণ বলি, এবং বিজারণ কথার অর্থ যারা তোমার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে বিজারণ বলি। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি জানবো? যে ইলেকট্রন বর্জনকে জারণ এবং ইলেকট্রন গ্রহণকে বিজারণ। এবার আজকের মেইন টপিকে চলে আসি, যে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতা বিধান। এই আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতা বিধান এটি দুটি মিডিয়ামে হয়। এটি কটি মিডিয়ামে হয়? দুটি মিডিয়ামে হয়। তাহলে যে কোনো একটা রিঅ্যাকশন দুটি মাধ্যমের মধ্যে হয়। একটা হলো অ্যাসিডিক মাধ্যম, একটা হলো অ্যাসিডিক মাধ্যম, আর একটা হলো ক্ষারীয় মাধ্যম। একটা হলো অ্যাসিডিক মাধ্যম, একটা হলো ক্ষারীয় মাধ্যম। একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে বুঝবো সেটা অ্যাসিডিক মাধ্যম বা কিভাবে বুঝবো সেটা ক্ষারীয় মাধ্যম? একটা রিঅ্যাকশনে অ্যাসিডিক মাধ্যম বললে আমরা কিভাবে বুঝবো? যদি দেখি যে কোনো রিঅ্যাকশনে কোনো H2SO4, HCl, HNO3 এই জাতীয় যৌগগুলো আছে, তখন আমি কি বুঝবো? সেটা অ্যাসিডিক মাধ্যমে একটা রিঅ্যাকশন বা একটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। আর যদি ক্ষারীয় মাধ্যম বুঝি তাহলে আমরা কি বুঝতে পারি? যে NOH, KOH, MgOH2 এইসব যৌগগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো সেই বিক্রিয়াটা কি হচ্ছে? ক্ষারীয় মাধ্যম হচ্ছে। এরপর আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে আমরা যে সমতা বিধানটা করছি সেটি করতে গেলে আমাদের কতগুলি রুলস ফলো করতে হয়। অ্যাসিডিক মাধ্যমের জন্য আলাদা রুলস আমরা ফলো করি, ক্ষারীয় মাধ্যমের জন্য আমরা আলাদা রুলস ফলো করি। এবার সেই রুলস গুলো কি কি সেগুলো দেখে নেওয়া যাক। এবার দেখা যাক বিক্রিয়াটি যদি অ্যাসিডিক মাধ্যমে হয় তাহলে আমরা এর জন্য কিছুগুলি রুলস ফলো করব। কি কি রুলস সেগুলো আমরা দেখে নেওয়া যাক। তাহলে কোনো বিক্রিয়া যদি আণবিক আকারে লেখা থাকে তাহলে প্রথমে সেটি কি করে লিখতে হবে? আয়নে ভেঙে লিখতে হবে। তাহলে কোনো বিক্রিয়া আণবিক আকারে থাকার অর্থ কি? ধরো H2SO4, এটি আণবিক আকারে আছে, এটিকে আয়নে ভেঙে লিখবো মানে কিভাবে লিখবো? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস K2SO4 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে এগুলো হলো কি হিসাবে লেখা? আয়নে লেখা। আর এগুলো কি আকারে লেখা আছে? আণবিক আকারে লেখা আছে। এবার আসি রুল নাম্বার 2। রুল নাম্বার 1 হয়ে গেল। রুল নাম্বার 2, বিক্রিয়াটিকে দুভাগে ভাগ করে নিতে হবে। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? যেই বিক্রিয়ার মধ্যে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে এবং বিজারণ বিক্রিয়া, অর্থাৎ একটা বিক্রিয়ার মধ্যেই দুটো বিক্রিয়াই থাকে, তাকে আমরা কি বলি? রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ উভয় বিক্রিয়া থাকে তাকে আমরা কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে প্রথমেই ওই বিক্রিয়া থেকে জারণ বিক্রিয়াকে আলাদা করতে হবে আর বিজারণ বিক্রিয়াকে আলাদা করে নিতে হবে। তাহলে বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করে নিলাম, ব্যাস 2 নাম্বার পয়েন্ট হলো। এরপর কি করব? যখন এই দুটো ভাগে ভাগ করে নিলাম, এবারে দুটো ভাগে কি করব? দুটো জারণ আর বিজারণ বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণুগুলোকে আমরা কি করব? সমান করব। কিভাবে সমান করব? প্রথমে দেখব যে হাইড্রোজেন আর অক্সিজেন বাদে বাকি যে পরমাণুগুলো আছে তাদেরকে আমরা প্রথমে সমান করলাম বা তাদের সমতা বিধান করলাম। তারপর আমরা হাইড্রোজেন আর অক্সিজেনকে কি করব? সমতা বিধান করব। কিভাবে সমতা বিধান করব? দেখব যেদিকে তীর চিহ্ন, এটা তীর চিহ্ন না, যদি দেখি তীর চিহ্নের এই পাশে অক্সিজেন সংখ্যা বেশি আছে, যতগুলো অক্সিজেন সংখ্যা বেশি থাকবে ঠিক তার উল্টো দিকে ততগুলোই আমি কি করব? জল যোগ করব। তাহলে এইভাবে আমি কি করলাম? অক্সিজেন সংখ্যাকে সমান করলাম। তাহলে আবার বলছি কিভাবে অক্সিজেন সংখ্যাকে সমান করব? তীর চিহ্নের যে পাশে অক্সিজেন সংখ্যা বেশি থাকবে, যতগুলো বেশি থাকবে ততগুলোই ওই পাশে কি করব? জল অ্যাড করব। এবার আছে হাইড্রোজেন সংখ্যাকে কিভাবে ব্যালেন্স করব? দেখো যতগুলো জল অ্যাড করলাম ঠিক জলের বিপরীত পাশে
ততগুলোই আমি কি করব, তার দ্বিগুণ আমি H+ অ্যাড করব। অর্থাৎ যদি আমি একটা জল যোগ করি তাহলে দুটো H+ অ্যাড করব, যদি দুটো জল যোগ করি আমি চারটা H+ অ্যাড করব। তাহলে এইভাবে আমরা কি করলাম, রুলগুলো ফলো করলাম। এবার একটা এক্সাম্পলের সহকারে আমরা এই টোটাল এই রুলগুলোকে আমরা এলাবোরেট করার চেষ্টা করি। চলো দেখা যাক। এক্সাম্পল সহকারে একটা এক্সাম্পল নিয়েছি। এবার এই বিক্রিয়াটা বলেছে আমার সমতাবিধান করতে কোন পদ্ধতির সাহায্যে, আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে। কিভাবে সমতাবিধান করব, প্রথমে দেখেছি এখানে H2SO4 দেওয়া আছে, তাহলে H2SO4 দেওয়া মানে আমি বুঝতে পারছি এটা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে। তাহলে প্রথম রুলে আমরা কি বলেছিলাম যে প্রথমে কি করব, এগুলো সব আণবিক আকার দেওয়া আছে, তাহলে আণবিক আকার দেওয়া থাকলে প্রথমে কি করতে হবে, রুল নাম্বার 1 আণবিক আকার থেকে ভেঙে আমি আয়নিক আকার লিখব। অধিকাংশ স্টুডেন্টেরই এই জায়গায় প্রবলেম হয় কিভাবে একটা যৌগকে আণবিক আকার থেকে আয়নিক আকার লিখব। তো সেখানে একটা স্পেসিফিক ভিডিও করে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আণবিক আকার থেকে আয়নিক আকার ভাঙতে হয়। তবুও এখানে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিছু কিছু জায়গা হয়তো অধিকাংশ স্টুডেন্ট বুঝতে পারবে না, তবুও সেটার জন্য আমি আলাদা করে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দেবো। চলুন দেখা যাক। তাহলে প্রথমেই কি করলাম, K2Cr2O7 কে ভাঙবো। ভাঙলে কি হবে, 2K plus Cr2O7 2 minus। FeSO4 কে ভাঙলে কি হবে, Fe2 plus SO4 2 minus। H2SO4 কে ভাঙলে কি হবে, 2H plus SO4 2 minus। এবার চলে আসি তীর চিহ্নের এদিকে। K2SO4 কে ভাঙলে কি হবে, 2K plus SO4 2 minus। Cr2O3 কে ভাঙলে কি হবে, দুটো Cr আছে, তাহলে কি হবে এটা 2Cr plus 3 plus 3 SO4 2 minus। Fe2SO4 3 কে ভাঙলে কি হবে, 2Fe plus 3 plus 3 SO4 2 minus প্লাস জল। জলটা আমরা ভাঙছি না কারণ জল অ্যাড করি আমরা বিক্রিয়াটা করব। তো এইভাবে কি করলাম, যে একটা আণবিক বিক্রিয়া ছিল, সেই আণবিক বিক্রিয়া থেকে আমরা কি করলাম, বিক্রিয়াটাকে আয়নে ভেঙে দিলাম। এরপর আয়নে ভাঙার পর দুই সাইডে যে জিনিসগুলো কমন আছে সেগুলোকে আমি লিখব না। দুই সাইডে যে জিনিসগুলো কমন, কথার অর্থ কি, 2K plus কমন আছে, লিখব না। SO4 এদিকে অনেকগুলো SO4 আছে, যতগুলো SO4 আছে সেই SO4 গুলোকে লিখব না, কারণ এটা তীরচিহ্নের উভয় পাশে আছে। অর্থাৎ তীরচিহ্নের উভয় পাশে যে জিনিসগুলো থাকবে তাদেরকে আমরা লিখব না। করলাম, তাহলে এরপর উভয় পক্ষে দুই পাশে যে জিনিসগুলো একই থাকবে সেগুলোকে না লিখে যেগুলো একটা একটা করে ইন্ডিভিজুয়াল আছে সেগুলোকে লিখে নিলাম। যেমন Cr2O3 এদিকে না, Cr2O7 2 minus এদিকে নাই, ঠিক আছে, সেটা এটাকে লিখলাম। Fe+2 টাকে লিখলাম, 2H+ টাকে লিখলাম। এরপর লেখার পর এইটা আয়ন আকার চলে এলো। এরপর এটাকে আমি কি করব, দুটো ভাগে ভাগ করব, একটা হলো জারণ বিক্রিয়া, একটা হলো বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি Fe+2 থেকে Fe+3 হয়েছে, তাহলে অর্থাৎ একটা ইলেকট্রন বর্জন করেছে। তাহলে ইলেকট্রন বর্জন মানে আমি কি বলি, জারণ, প্রথমেই বলে দিয়েছিলাম। তাহলে অর্থাৎ Fe+2 থেকে Fe+3 কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এবার আসে Cr2O7 2 minus। আমরা এখানে Cr এর জারণ সংখ্যা কত, ধরি Cr এর জারণ সংখ্যা x, কটা Cr আছে, দুটো, 2 * x। অক্সিজেনের জারণ সংখ্যা -2, কটা অক্সিজেন আছে, 7টা। ওভারঅল চার্জ কত, -2। কিভাবে অক্সিডেশন নাম্বার বার করতে হয় সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে অক্সিজেন নাম্বার বার করতে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দেখে নিই এখানে কত হচ্ছে, 2x - 14 = -2, বা 2x সমান -2 + 14 = 12। তাহলে বা x সমান কত পাচ্ছি আমরা, 12/2 মানে +6। তাহলে এইখানে ক্রোমিয়ামটা কত স্টেটে আছে, +6 স্টেটে আছে। এখানে ক্রোমিয়ামটা কত স্টেটে আছে, +3। তাহলে 6 থেকে 3 মানে আমি বুঝতে পারছি এরা কি হয়েছে, এর হচ্ছে বিজারণ। তাহলে আমরা এই টোটাল রিঅ্যাকশনটাকে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়ায় ভাগ করে নিলাম। এরপর এদেরকে আমরা কি করব, সমতা বিধান করব। তাহলে এরপর আমরা দুটো বিক্রিয়াকে জারণ আর বিজারণ বিক্রিয়া ভেঙে নিয়েছি। তাহলে জারণ বিক্রিয়া আমরা কি দেখছিলাম, Fe+2 থেকে Fe+3 তে গেছে, কটা ইলেকট্রন বর্জন করেছে, একটা ইলেকট্রন বর্জন করেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই যে, তাহলে আমরা রুল নাম্বার 3 তে চলে এলাম। এবার রুল নাম্বার 3 কি বলছিল, যে আমাদের কি করতে হবে, এবার অক্সিজেন আর হাইড্রোজেন বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলোকে কি করতে হবে, সমতা বিধান করতে হবে। তারপর অক্সিজেন আর হাইড্রোজেন থাকলে তবে তাদেরকে আমরা কি করব, সমতা বিধান করব। তাহলে জারণ বিক্রিয়ায় দেখি এখানে কোনো অক্সিজেন আর হাইড্রোজেন নাই, তাহলে এখানে আমার সেইভাবে সমতা বিধান করে কোনো লাভ নাই। তাহলে এই বিক্রিয়ায় কোনো অক্সিজেন আর হাইড্রোজেন না থাকার কারণে এটাকে এরকম ভাবে আমি রেখে দিলাম। এবার চলে আসি বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া দেখলাম Cr2O7- থেকে 2Cr+ গেল, তাহলে এটা বিজারণ হলো, ঠিক আছে। এরপর আমি কি করব, অক্সিজেন বাদ দিয়ে বাকি ক্রোমিয়ামটাকে ব্যালেন্স করব। এখানে দুটো ক্রোমিয়াম আছে, এখানে দুটো ক্রোমিয়াম আছে, তাহলে ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেল। এবার কি করব, অক্সিজেনকে ব্যালেন্স করব। কিভাবে অক্সিজেনকে ব্যালেন্স করব, আমি আগেই বলেছি যে যেদিকে অক্সিজেন সংখ্যা বেশি থাকবে, যত বেশি থাকবে ঠিক তার উল্টো দিকে ততগুলোই কি হবে, জল যোগ হবে। তাহলে এদিকে কটা অক্সিজেন বেশি আছে, 7টা বেশি আছে, এর সাপেক্ষে এদিকে কোনো অক্সিজেনই নাই। তাহলে এর সাপেক্ষে এদিকে কটা অক্সিজেন বেশি আছে, 7টা অক্সিজেন বেশি আছে, তাই এদিকে কতগুলো জল যোগ হবে, 7টা জল যোগ হবে।
কতগুলো জল যোগ হবে? 7টা জল যোগ হবে। আরেকটা কথা বলে দিই, আমরা যখন বিজম বিক্রিয়াটা দেখেছিলাম যে Cr2O7 2- থেকে Cr+3 হয়েছিল, তখন এখানে Cr টা +6 অবস্থায় ছিল, অর্থাৎ সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে? 3টে ইলেকট্রন গ্রহণ করেছে। অর্থাৎ একটা ক্রোমিয়াম 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, এখানে দুটো ক্রোমিয়াম থাকার জন্য 3 কটা ইলেকট্রন গ্রহণ হবে? 6টা ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণটা আমি লিখে দিচ্ছি 6টা ইলেকট্রন সে গ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম? তাহলে ইলেকট্রন কতগুলো গ্রহণ করেছে দেখে নিলাম। এবার কি করলাম? অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য কি করলাম? যে 7টা অক্সিজেন এদিকে আছে, এর থেকে বেশি, এইজন্য এদিকে তোমার 7টা জল যোগ করলাম। এরপর অক্সিজেন যে ব্যালেন্স হয়ে গেল, এবার আমি কি ব্যালেন্স করব? হাইড্রোজেন ব্যালেন্স করব। হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমি কি বলেছিলাম? যে যতগুলো আমরা জল অ্যাড করেছি তার বিপরীত পার্শ্বে তার দ্বিগুণ আমি H+ অ্যাড করব। অর্থাৎ এখানে আমি 7টা জল যোগ করেছি, তাহলে এর বিপরীত পার্শ্ব অর্থাৎ এদিকে আমি কতগুলি H+ অ্যাড করব? 14টি H+ অ্যাড করব। ব্যাস। এরপর দেখো যে 7টা অক্সিজেন, এখানেও 7টা অক্সিজেন, 14টা হাইড্রোজেন, দুটো ক্রোমিয়াম, তাহলে এদিকে দুটো আমার গোটা রিঅ্যাকশনটা সমতাবিধান হয়ে গেল। কিন্তু এইখানে 6টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে আমাকে ইলেকট্রন সংখ্যাটাকে সমাধান করতে হবে। যদি আমি ওভারঅল রিঅ্যাকশনটাকে লিখি, তাহলে ইলেকট্রন সংখ্যাটা আমি কিভাবে সমাধান করব? এখানে 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে এখানে গুণ করব, তাহলে 6 দিয়ে এখানে গুণ মানে টোটাল ওভারঅল রিঅ্যাকশনটাই গুণ হবে। তাহলে 6 দিয়ে গুণ হলে রিঅ্যাকশনটা কি দাঁড়ালো আমার? 6Fe+2 6Fe+3 6 ইলেকট্রন। এটা হলো আমার জারণ বিক্রিয়া, এটা হলো বিজন বিক্রিয়া। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটাকে লিখে দিই। কিভাবে লিখবো? 6Fe+2, এদিকে 6টা ইলেকট্রন, এদিকেও 6টা ইলেকট্রন, দুটো 6টা ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এরপর লিখলাম, কি লিখবো? 6Fe+2 প্লাস Cr2O7 2- প্লাস 14H+, চিহ্ন দিলাম, 6Fe+3 প্লাস 2Cr+3 প্লাস 7H2। এটা হলো আমার ওভারঅল জারণ বিজারণ বিক্রিয়া। ওভারঅল জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু আমার এগুলো তো আয়ন আকারে ছিল না, এগুলো তো আণবিক আকারে ছিল। তাহলে অর্থাৎ এই আয়নগুলোকে আমি কি করব? আণবিক আকারে ট্রান্সফার করে নিয়ে যাব। তাহলে কিভাবে আণবিক আকারে ট্রান্সফার করে নিয়ে যাব? চলো সেটা দেখা যাক। তাহলে আমরা দেখি এবার তাহলে এই আয়ন আকার থেকে কিভাবে আণবিক আকারে ট্রান্সফার করে নিয়ে যাবে। তাহলে প্রথমে দেখবো Fe+2। তাহলে এই Fe+2টা কোথা থেকে এসেছিল? এই FeSO4 থেকে এসেছিল। তাহলে একটা FeSO4 কে ভেঙে আমি কটা Fe+2 পাচ্ছিলাম? একটা পাচ্ছিলাম। কিন্তু আমি এখানে বিক্রিয়ায় কটা Fe+2 পেয়েছি? 6টা। তাহলে লিখতে পারি যে একটা Fe+2 থেকে আমি কি পাচ্ছিলাম? একটা FeSO4 পাচ্ছিলাম। তাহলে এখন কটা Fe+2 পেয়েছি? 6টা। তাহলে 6টা Fe+2 থেকে আমি কটা পাবো? 6টা FeSO4 পেলাম। তাহলে এই বিক্রিয়াটা কি লিখলাম? 6FeSO4 প্লাস এই Cr2O7 2- টা কোথা থেকে পেয়েছি? এই K2Cr2O7 থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি K2Cr2O7 কে ভেঙে আমি কটা Cr2O7 2- পেয়েছিলাম? একটা। এখানেও সেই একটাই পেয়েছি। তাহলে এটা কোথা থেকে এসেছে? এখান থেকে এসেছে, লিখে দাও। তাহলে K2Cr2O7 2-। তাহলে বোঝা গেল? আরেকবার লিখে দিই, চলো দেখা যাক। তাহলে কি বললাম? যে Cr2O7 2- কোথা থেকে পেয়েছিলাম? আমি K2Cr2O7 থেকে পেয়েছিলাম। প্লাস এই H+টা কোথা থেকে পেয়েছিলাম? H2SO4 থেকে পেয়েছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম H2SO4 থেকে ভেঙে একটা H2O থেকে ভেঙে দুটো H+ পাচ্ছিলাম। তাহলে অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি, দুটো H+ পাচ্ছিলাম একটা H2SO4 থেকে। তাহলে এখন 14টা H+ পাবো কতগুলো H2SO4 থেকে? 14/2 মানে কটা? 7টা। তাহলে কতগুলো H2SO4 হবে? 7টা। তাহলে কতগুলো H2SO4 হলো? 7টা। তাহলে প্লাস 7H2SO4 চলে এসেছে চিহ্ন দিয়ে। এবার আসে Fe+3টা কোথা থেকে পেয়েছিলাম? এই Fe+3টা পেয়েছিলাম Fe2SO4 থেকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা Fe2SO4 থেকে আমি দুটো Fe+3 পাচ্ছিলাম। এখানে কটা Fe+3 পেয়েছি? 6টা। তাহলে এটা বলতে পারি যে দুটো Fe+3 পাচ্ছিলাম তোমার একটা Fe2SO4 থেকে। তাহলে এখন 6টা Fe+3 পাবো কতগুলো থেকে? 6/2 মানে 3টে Fe2SO4 থেকে।
তাহলে কতগুলো Fe2SO4 হোল 3 পেলাম? 6টা Fe+3 থেকে 3টে প্লাস এবারে 2Cr প্লাস এটা কোথা থেকে পেয়েছি? এই Cr2SO4 হোল 3 থেকে। তাহলে একটা Cr2SO4 হোল 3 থেকে আমি কটা Cr2 প্লাস 3 পেয়েছি? দুটো। এখানেও কটা পেয়েছি? দুটো। তাহলে অসুবিধা নাই, এটাই বসিয়ে দাও। তাহলে কি লিখলাম? Cr2SO4 হোল 3 প্লাস বাকি কি আছে? জল আছে। কটা জল আছে? 7টা জল। জল বসিয়ে দাও প্লাস এখানে একটা জিনিস কিন্তু আমরা অ্যাভয়েড করেছি। কাকে অ্যাভয়েড করেছি? এই K2SO4। এই কাকে অ্যাভয়েড করেছি? K2SO4। তবে K2SO4 তো কোথা থেকেও নাই, তাহলে অর্থাৎ লাস্ট পজিশনে A ছিল, একেই বসিয়ে দাও। কি হবে? K2SO4। তাহলে এইভাবে কি হলো? একটা রিঅ্যাকশনকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতাবিধান করলাম। কি মাধ্যমে? অ্যাসিডিক মাধ্যমে। এরপর তোমাদের আমি বেসিক মাধ্যমে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতাবিধান করতে হয় সেটা দেখাচ্ছি।